হচ্ছে এমু পাখি। অবশেষে বেরিয়ে পড়লাম, যাচ্ছি বর্ধমান জু। এই মুহূর্তে বর্ধমান স্টেশনের খুব কাছে আছি আমি। আর আমি বর্ধমানে একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম শীত আসছে, যদি জুটা কভার করা যায়। আমি চেষ্টা করছি। টোটোতে ভীষণ আওয়াজ হচ্ছে, হয়তো জানি না শোনা যাবে কিনা। এই বর্ধমান জু আসলে একটা মিনি জু বা ছোটখাটো চিড়িয়াখানা। এবার এখানে লেপার্ড আছে, কুমির আছে, কয়েকটি জন্তু আছে। তো আমি দেখতে যাচ্ছি এই কারণেই, কারণ আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি যে বিখ্যাত জু আছে তার মধ্যে অবশ্যই আলিপুর জু এবং দার্জিলিং এর জু। আর খুব রিসেন্টলি আমি দেখছি বা শুনছি যে বর্ধমানের জুটা কিন্তু নাম করছে, বা যেহেতু কাছাকাছি আছে আরো অনেক জু আছে, যেহেতু নাম করছে, তাই ভাবলাম একবার দেখেই আসি। চলুন বর্ধমান জুটা একবার দেখে আসি। এই হচ্ছে জুলজিক্যাল পার্ক, এই হচ্ছে তার এন্ট্রান্স, সামনেই টিকিট। চলে এলাম বর্ধমান জু। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এখন টিকিট কাটতে হবে, তো আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। চলুন। যে এইটা কিন্তু শীতকালে ঘুরতে আসা যেতেই পারে, একদিনের জন্য বা এক বেলার জন্য বলাই ভালো। এটা আমার জানা ছিল না, আজ থেকে বেশ কিছু মাস আগেও এটা আমার জানা ছিল না যে এখানে এরকম একটা জু আছে। তো কিছু মাস আগে আমি হঠাৎ ইউটিউবেই এই জু এর সন্ধান পাই। তখন একবার ভেবেছিলাম যে যাব বা আসব, কিন্তু বর্ষাকাল ছিল, গরমের পর। তার বর্ষাকালে তো জেনারেলি যে কোনো জুতেই এন্ট্রি ফি মানে এন্ট্রান্স হয় না, তার কারণ হচ্ছে যে এটা ওদের ব্রিডিং টাইম। তো সেই জন্যেই সেই সময় আমি আর আসিনি। তো এখন শীত পড়ছে, সবে নভেম্বর মাস, তাই আজ এলাম। দেখা যাক। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, চলুন টিকিটটা কেটে নিই। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি হচ্ছে মাত্র 25 টাকা, আর এটা বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর এই আমি টিকিট কাটলাম 25 টাকা দিয়ে। এখন চলুন ভেতরে যাওয়া যাক। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এই যে জলটা দেখছেন, এইটা পটাশিয়াম দেয়া। এটা এই কারণেই করা হয়েছে যাতে এখানে কোনো বাইরের জার্মস না আসে। আমাদের জুতোর মধ্যে দিয়ে অনেক জার্মস আসে, তো এটা কিন্তু বেশ ভালো লেগেছে, একটু অভিনব লেগেছে আমার কাছে। দেখুন, আলটিমেটলি প্রাণীদের সেফগার্ড করার দায়িত্ব কিন্তু আমাদের। আর জু কিন্তু এক কথায় বলতে গেলে এই জু এর যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু একটু প্যাথেটিক। তার কারণ হচ্ছে যে প্রাণীরা বন্দি। আসলে প্রাণীরা তো বন্দি থাকার কথা নয়, ওরা থাকবে উন্মুক্ত। আর আমরা অভয়ারণ্যে যাব তাদের দেখতে, এটাই হওয়া উচিত। কিন্তু যাই হোক, আমি সেই বিতর্কে আর যাচ্ছি না, কেন প্রাণীরা বন্দি বা কি ব্যাপার। যারা জানতে চাইবেন যে এই জুলজিক্যাল পার্কটা অ্যাকচুয়ালি কোথায়, এটা গোলাপবাগ, রাজবাটির কাছে, বা এটা রাজবাটি পোস্ট অফিসের আন্ডারে জু। বর্তমানে বেশিরভাগ জুই কনজারভেশন সেন্টার হিসাবে কাজ করে, এটাও ঠিক তাই। দেখুন কি প্যাথেটিক, লিখছে আমাদেরকে বাঁচতে দাও। আজ আমরা সত্যি অনেক বন্যপ্রাণী মেরেই ফেলেছি। তার অবশ্য বিভিন্ন কারণ আছে, তবে বেশিরভাগটাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে হচ্ছে, যেটা কিন্তু বেশ প্যাথেটিক। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি। পাখির ডাক পাওয়া যাচ্ছে, আমি জানি না শোনা যাচ্ছে কিনা। খুব অল্প কিন্তু পাখির ডাক আছে। আর আশপাশটা বেশ ঘন জঙ্গলে ঢাকা। দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না যে বর্ধমান খুব ব্যস্ত যে শহর, সেই শহর এটা। এটা দেখে মনে হচ্ছে যেন আমরা অনেক দূরে কোথাও একটা আছি, সেখানে ব্যস্ততা নেই, কোলাহল নেই, সময়ও যেন সেখানে থমকে আছে। এই হচ্ছে স্লথ বিয়ার, বাংলায় যাকে বলা হয় কুড়ে ভাল্লুক। এটা মনে হচ্ছে ওর ডেন, কিন্তু ঠিক দেখতে পাচ্ছি না কোথায় থাকেও জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। যাই হোক,
দেখি তিনি দেখা দেন কিনা। আমি ফেরার সময় না হয় আরেকবার দেখব, তিনি ব্যস্ত আছেন হয়তো। আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি, আমার কিন্তু এরকম পরিবেশ খুব ভালো লাগে। পরিবেশটা একবার দেখুন, চারপাশটা শান্ত, নির্জন, পাখিদের মুক্ত থাকারই কথা, সত্যি মুক্ত বিহঙ্গ। আর তার পাশে আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় বাঘমামা। জানি না কখন দেখতে পাবো এইখানে বিভিন্ন প্রাণী, কি কি প্রাণী পাওয়া যায় তার একটা বলা ভালো নমুনা। চলুন এবার রাস্তাটা দিয়ে যাই, কি কি আছে কোথায় জানি না। এটা একটা জলাশয়, নালা বলাই ভালো। এখানে সম্ভবত প্রাণীরা জল খেতে আসে, কিন্তু পুরো ফাঁকা, কিছু নেই এখনো পর্যন্ত, চোখে কিছুই পড়েনি, মানে একটা পাখি পর্যন্ত চোখে পড়েনি, শুধু পোস্টারগুলোই চোখে পড়েছে। দেখি কি পাওয়া যায়। কয়েকটি উপন্যাস বা গল্প পড়েছি, তার মধ্যে আমার অত্যন্ত প্রিয় আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। এই আরণ্যকই প্রথম আমায় বলা ভালো আমার জঙ্গল প্রেম। আরণ্যকের সেই যন্ত্রণা, আরণ্যকের সেই জঙ্গল, সেই গভীরতা ভীষণ প্রিয় আমার। এখনো পর্যন্ত তেমন কিছুই দেখতে পেলাম না, অবশ্য সেটাই স্বাভাবিক। তার কারণ এরা তো আর আমাদের মতন যখন তখন আমাদের দেখা দিতে আসবে না, এরা আমাদের থেকে অনেক দূরে থাকতে ভালোবাসে, আর আমরা তাদেরকে বন্দি করে এনেছি। তার মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে যখন আমরা কাজ করছি, তারাও তো তাদের খেলা দেখাবে। এখানে সবথেকে বড় একটা কুমির আছে, তার নাম হচ্ছে মার্শ ক্রোকোডাইল। এটা ক্রোকোডাইল কিন্তু অ্যালিগেটর নয়। তো জানি না, আমি এখনো দেখতে পাচ্ছি না, তবে এই কুমিরটা কিন্তু আমি অনেক জায়গাতেই ছবিতে দেখেছি, এবং এই কুমিরটা বেশ বড়। হয়তো আমি অন্যদিকে গেলে দেখতে পাবো, হয়তো অন্য কোথাও সে রোদ পোয়াচ্ছে, তবু একটু ওয়েট করি, দেখি। ওই যে কুমিরটা রোদ পোয়াচ্ছে, চলুন নিয়ে যাই কুমিরটাকে দেখাতে। আগে কুমিরটা দেখে আসি। এই হচ্ছে সেই মার্শ ক্রোকোডাইল। কুমিরটা বেশ বড়, ওই দেখুন যাচ্ছে, দেখেছেন? কুমিরটা কিন্তু যাচ্ছে, আমি জানি না কতটা দেখাতে পারবো। ওরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কুমিরটা ঠিক ক্যামেরায় আসছে না, তবু চেষ্টা করছি আমি। বেশ বড়। এই যে কতগুলো ভাই, তারাও ছবি তুলছে, দেখতে পেলে? বাহ, বেশ বড়। যাক, অবশেষে একটা প্রাণী দেখলাম। দেখি পুরোটা যদি নিতে পারি, যেতে দেবে? এই যে দেখুন, এই হচ্ছে মার্শ ক্রোকোডাইল। হাঁ মুখটা দেখুন, হাঁ মুখটা দেখলে বেশ ভয় লাগে। এই ক্রোকোডাইলের ঠিক পিছন দিকে আছে ডিয়ার পার্ক। এখানে ডিয়ার আছে, এখানে অবশ্য আরো কুমির আছে। এই কুমির ছাড়াও এখানে কিন্তু আরো কুমির আছে, জলে চড়ে বেড়াচ্ছে একটা কুমির। একটু দেখুন দূরে, সে কোথায় গেল? ওই যে দেখুন দূরে ভাসছে। বেশ অনেকটা দূরে, ওই যে দেখতে পাচ্ছেন দুটো। এখানে আরো দুটো কুমির দেখছি, তারা অবশ্য এখন জলের মধ্যে মজা করছে, এটাই স্বাভাবিক। আর কুমিরকে খেতে দিয়েছে সম্ভবত নুন, সাদা রঙের দেখতে পাচ্ছি, এটাই হয়তো কুমির খেতে এসেছিল। এই হচ্ছে সেই জলাশয় যেখানে কুমির আছে, আর ঠিক এর উল্টো দিকে এখানে আছে হরিণ, নিজের মনে চড়ে বেড়াচ্ছে। এই হরিণ দেখে আমার দুটো জায়গার কথা মনে পড়ে গেল। প্রথম, আমি তখন কলেজে পড়ি, আমি সেই সময় শান্তিনিকেতনে গেছিলাম, এবং আমার এক বন্ধু, সে একটা হরিণকে খুব কাছ থেকে ধরেছিল, বা ধরেছিল বলার থেকে ভালো হচ্ছে তাকে আদর করেছিল। আর দ্বিতীয়, মুকুটমণিপুরে হরিণ আছে, দেখুন কি করছে হরিণটা, এদের মুভমেন্টটা একটু দেখুন।
নিজের মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। আমার আর এর বেশি জুম হয় না, দেখেছেন? আর এই দেখুন, ওদের আস্তানাতে বসে ওরা এখন কি করছে, খাচ্ছে, ওই যে দৌড়চ্ছে, দেখেছেন? বাহ! স্প্রিং, স্প্রিং এরও আরেকটা মানে কিন্তু হরিণ ছানা। হয়তো ওদের এই লাফানো থেকে স্প্রিং কথাটাই এসছে। বেশ সুন্দর নয় জায়গাটা? ওই যে দেখুন, সিংওয়ালা হরিণ আসছে দূরে, জানি না ক্যামেরায় আসছে কিনা, সেরকম গাছের আড়ালে। দেখতে পাচ্ছেন? ওই যে ঢুকছে ভিতরে, দেখুন শিংটা দেখুন। সে ঢুকলো, সে দলে যোগ দিল, খেতে এসেছে। শিংটা দেখুন, বিরাট শিং। বাহ! আয় বাবা, একটু কাছে আয়, কাছে আয়, একটু তোকে দেখি, সামনে আয়। যা, আর আসলো না। কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। এটা কি প্রজাতির হরিণ আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। আমার কিন্তু এসব ব্যাপারে জ্ঞান কিন্তু নেই বললেই চলে, মানে কম বা সূক্ষ্ম তাও না, নেই বললেই চলে। হচ্ছে সিলভার ফিজেন্ট, দেখুন নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর না? অভিজিৎ খুশি হবে, অভিজিৎ তো পাখি ভালোবাসে, যদি ওই বন্দি অবস্থায় পাখি কেউই ভালোবাসি না আমরা, তবু কাছ থেকে দেখছি। এটা বেসিক্যালি দক্ষিণ পূর্ব এশিয়া, চায়না, এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায়। সে গোল্ডেন ফিজেন্ট, যদিও আমি পাখিটা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে তার খাঁচা, জানি না সে তার খাঁচার মধ্যে আছে কিনা, দেখা যাচ্ছে না। এটা সাধারণত কেউ কেউ চাইনিজ ফিজেন্টও বলে, আবার অনেকে এটার সঙ্গে ম্যাকাওয়েরও একটা মিল পায়। এই হচ্ছে আমাদের জাতীয় পাখি ময়ূর, দেখুন, উফ কি অসাধারণ পুচ্ছটা। আরো দু পিস আছে এইখানে, মাথায় ঝুঁটি, গা চুল করছে, উফ অসাধারণ না? সম্ভবত ময়ূর ময়ূরী দু রকমই আছে এখানে। আমি বললাম আমি প্রাণী চিনি না। এই দেখুন, ডাকছে, কোন পাখি জানি না। দেখুন,
বাহ, তুই এদিকে আসলে ভালো হতো না? ছবি তুলছে, ছবি তুলে রাখছে। ময়ূরটার ছবি তুলছে। আমি তো আর ময়ূরটাকে নিয়ে যেতে পারবো না, ছবি নিয়ে যাই। তুমি যাবে আমার সঙ্গে? যাবে? তুমি যাবে আমার সঙ্গে? আমি কে? আমার নাম শোভন। তোমার নাম কি? বাহ, ভেরি গুড। এই দেখো তোমার কথা শুনছে, দেখেছো? ওই দেখো তোমার কথা শুনছে। ডাকো ময়ূরটাকে, ডাকো তুমি। গাছটা ভেঙে যাবে। এই হচ্ছে এমু পাখি। বাহ, আমাকে পোজ দিয়েছে আবার। দুলকি চালে নবাবী আনা আছে, দেখতে পাচ্ছেন? ও কিছু একটা খাচ্ছে, আর একজন এই যে এলো, যোগ হলো ওনার সঙ্গে। এটা কিন্তু অস্ট্রিচ নয়, এরা সাধারণত পোকামাকড় খেয়েই থাকে, আর এটা সাধারণত অস্ট্রেলিয়ার পাখি। না, ওকে একটু বেশি বিরক্ত করা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এবার চলে এলাম লাল বাঁদর। দেখুন, এই হচ্ছে লাল বাঁদর। না, পড়ে যাবি, পড়ে যাবি। যে বসে আছে পোজ দিয়ে। ওইদিকে আবার ও দেখো কি আসছে, চলো দেখবো, চলো দেখো হাতির বাচ্চা। এটা লাল বাঁদর। বাবা পড়ে যাবে, বাবা ভিতরে যেও না, শোনা পড়ে যাবে, এখানে গাছগুলো ফাঁকা, গাছগুলো ফাঁকা, পড়ে যাবে। চলে এসো, গাছ ফাঁকা রয়েছে, দেখেছো তো? আর কোনো পড়ে গেলে লাগবে, খোঁচা লেগে যাবে। দেখুন, তারা চলে গেল। এগুলো পুরীতেও কিন্তু দেখা যায়, আরো অনেক জায়গাতেই এই বাঁদর দেখা যায়। আর যেখানে বাঁদরের খেলা দেখায় সেখানে বেশিরভাগ এই বাঁদরই ব্যবহার করা হয়। চলুন, লাল বাঁদরের পর চলে যাব আমি আমাদের অত্যন্ত পরিচিত, বা বলা ভালো, যেগুলো আমরা আশেপাশে দেখে থাকি, ঠিক সেই বাঁদর বা
সেই ধরনের, যাদেরকে লেঙ্গুর বলা হয়। ঠিক বাঁদর নয়, অর্থাৎ মাংকি নয়, এরা এরা কিন্তু লেঙ্গুর। আমি ওই যে দূরে আছে, কাছাকাছি দেখতে পাচ্ছি না, এখন হয়তো রোদ্দুর হয়ে গেছে বলে আমি দেখছি যদি দেখানো যায়। ওই যে দূরে বসে আছে একটা লেঙ্গুর। এগুলো লেঙ্গুর, এগুলো সাধারণত মাংকির থেকে ছোট হয় অনেকটাই, দেখতে অনেকটা একই রকম, তাই অনেকেরই ভুল হওয়ারই কথা। বিষয়টা কি সেটার জন্য ওই যে দূরে বসে আছে লেঙ্গুর, দেখুন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে লেঙ্গুর। সাধারণত আমরা সচরাচর যেগুলো দেখে থাকি সেই ধরনেরই প্রজাতি বা সেই প্রজাতিরই বলা যায়। এই যে এই হচ্ছে সজারু বা পর্কিউপাইন। কাঁটাগুলো দেখুন। এই সজারু সম্বন্ধে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, সেটা হলো বাঘ ম্যান ইটার হয় অনেক সময় এই সজারুর জন্য। অর্থাৎ তারা সজারু শিকার করতে যায়, সজারুর কাঁটা তাদের গলায় বেঁধে, তারপরেই তারা এই কঠিন শিকার ছেড়ে তারা সহজ শিকার অর্থাৎ মানুষকে শিকার করা শুরু করে। এটা কিন্তু অনেক গল্পেই এই নমুনা পাওয়া যায়। বিশেষ করে যারা ফেলুদার সঙ্গে পরিচিত তারা অবশ্যই জানবেন। ফেলুদার একটি গল্প জঙ্গল রহস্য অথবা রয়্যাল বেঙ্গল রহস্য, সেখানে কিন্তু এই বিষয়টি বলা আছে। আচ্ছা, আশেপাশে কিন্তু সুন্দর পাখি ডাকছে, আমি জানি না সেটা শোনানো যাচ্ছে কি না। এখানে কিন্তু পাখির ডাকটা শোনা যাচ্ছে, তবে যেটা হয় আর কি, এরকম একটা পরিবেশে সবসময় তো কন্টিনিউ পাখি ডেকেই যাচ্ছে, তাই এটা নতুন করে কিছু আর মনে হয় না। এরকম পরিবেশে পাখির ডাক আপনার সবসময়ের জন্য সঙ্গী। চলুন এরপরে আমরা যাই আমাদের ঠিক পরের গন্তব্য। ওই যে পাখি উঠছে, দেখতে পাচ্ছেন? সত্যি এই জায়গায় কিন্তু জঙ্গলটা দেখে আমার সেই ডুয়ার্সের কথা মনে পড়ে গেল। যদিও আবার বলছি, ডুয়ার্সের জঙ্গলের সঙ্গে এই জঙ্গলের কোনো তুলনাই হবে না, তবুও এটা দেখে আমার ডুয়ার্সের কথা মনে পড়ে গেল। এই একটা ছোট্ট নালা, সম্ভবত এখানে জল পাস করে এখান দিয়ে। আর চলুন এরপর আমরা পরের গন্তব্যে যাই। পাখি দেখাচ্ছি, তবে তার আগেই এটা একবার দেখে নিন। দেখুন, দেখতে পাচ্ছেন? সারস। কমেন্ট করে জানান তো এটা কি পাখি। ভালচার মানে শকুন বা শকুনি, জানি না, ঠিক চিনি না। যাই হোক, এইখানে আরও বেশ কিছু পাখি আছে, তার মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় যেটাকে আমরা টিয়া পাখি বলি বা ময়না বলি, এই যে আছে। চলুন ওই দিক থেকে একবার দেখি। এদিকটা খুব ভালো বোঝা যাচ্ছে না, এই যে এদিক থেকে দেখুন, ছটফট করছে পাখিগুলো। না, ওদিক থেকেই ভালো বোঝা যাচ্ছিল মনে হয়, দেখতে পাচ্ছেন? আরে বাপরে! আবার ওপরে দেখুন কাঠবিড়ালি, সে কিন্তু বন্দি নয়, সে কিন্তু খোলা, ওই যে যাচ্ছে দেখুন, এই যে পাখির খাঁচার উপরে কাঠবিড়ালি, অসাধারণ। এই যে তারা বসে আছে, আমাদের অত্যন্ত প্রিয় পাখি, দেখতে পাচ্ছেন? ওই যে আরেকটা। এই যে দেখুন, এই হচ্ছে সবচেয়ে বড় ক্রোকোডাইল। শুধু হাঁ মুখটা দেখুন,
সাইজটা দেখুন, আগে যে কুমির দেখিয়েছি তার থেকে এই আকারে অনেক বড়, এবং দেখে মনে হচ্ছে অনেকটাই বয়স। এটা হচ্ছে নোনা জলের কুমির, অর্থাৎ সুন্দরবনে কিন্তু এই ধরনের কুমিরই পাওয়া যায়, যেহেতু সুন্দরবনের জল নোনা জল। দেখুন সামনে থেকে একবার, চুপচাপ আছে, কোনো মুভমেন্ট নেই। সাইজটা দেখুন, শুধু দেখতে পাচ্ছেন সাইজটা সাধারণ নেই। হামুকের যে সাইজ, তাতে একটা আস্ত মানুষ চলে যাবে ভেতরে। দেখুন, এই যে দেখুন সামনে থেকে, এই জায়গার পরিবেশটা একবার দেখুন। দেখুন কুমির, পাখি ডেকেই যাচ্ছে, আর এখানে কত গাছ, কত বড় বড় গাছ, আর এদিকে পাখি। অবশেষে জানলাম এই পাখিটার নাম মদন টাক। সত্যি বলতে এইটা আমার জানা ছিল না। পাখিটা দেখেছি, কিন্তু পাখিটার কি নাম সেটা কিন্তু আমার জানা ছিল না। এরকম একটা নীল আকাশ, এরকম একটা পরিবেশ, উফ! কিন্তু এই যে পাখিরা বন্দি। কিছু ভালো জিনিস, তার সঙ্গে কিছু খারাপ জিনিসও আছে। এই যে পাখিদের বন্দি, এটা আমার খুব একটা ভালো লাগে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের বাস্তুতন্ত্র সম্পর্কে একটা আইডিয়া পেলাম এখানে। এখানে প্রবেশ করার পর জানতে পারলাম আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত সরীসৃপ, বিভিন্ন ধরনের সাপ, কুমির, গোসাপ, তার সঙ্গে বিভিন্ন ধরনের পাখি, জঙ্গলের মানুষের জীবন জীবিকা কেমন, এমনকি কিভাবে অগ্নিকাণ্ড ঘটে জঙ্গলে এবং তার থেকে কিভাবে নিরাপত্তা পাওয়া যেতে পারে, এই সবটাই আমি এখানে পেয়েছি। তাই এই জায়গাটাও আপনারা বর্ধমান জুতে এলে একটু ঘুরে দেখবেন। হ্যাঁ, এটা পুরোটাই রেপ্লিকা, এখানে কিন্তু কোনোটাই আসল নয়। আর এই যে দেখছেন শিবপুর থেকে দেউল, এই শিবপুর থেকে দেউল কিন্তু একটা বড় ট্রেকিং রুট আছে, সেই রুটেরই রেপ্লিকা এটা। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা অনেকেই এই রুটটা সম্বন্ধে অবগত আছেন। অনেকেই জানেন না, তারা এখানে এলে জেনে যাবেন এই রাস্তাটা কোথা থেকে কোথা অবধি গেছে, কিভাবে গেছে, এবং যদি ট্রেকিং করতে চান সেক্ষেত্রে কিভাবে আপনি ট্রেকিং করবেন। এই শিবপুর হচ্ছে হাওড়ার শিবপুর। এই হচ্ছে জঙ্গলের অগ্নিকাণ্ড, সেই সম্পর্কিত কিছু তথ্য, জঙ্গলে কিভাবে অগ্নিকাণ্ড ঘটে এবং সেই অগ্নিকাণ্ড থেকে কিভাবে আমরা নিরাপত্তা পেতে পারি বা প্রাণীদের কিভাবে বাঁচাতে পারি সেই অগ্নিকাণ্ড থেকে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমি পেলাম। এমন কিছু তথ্য পেলাম যে তথ্যগুলো ভীষণ প্রয়োজনীয়। তার সঙ্গে পেলাম এখানকার মানুষের, অর্থাৎ জঙ্গল ঘিরে যাদের জীবন জীবিকা, তাদের জীবন জীবিকার সম্পর্কে একটা সম্যক ধারণা। কিছু জিনিস জানাই ছিল, যেমন কুটির শিল্পের কথা। আমরা জানি শালপাতার থালা, আমরা জানি সুপুরি পাতার থালা, বাটি, এই সমস্তগুলো আজকে কিন্তু বেশ পপুলার। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, সেটা হলো একটি প্রাণ একটি গাছ, বা একটি গাছ একটি প্রাণ। আজকের দিনে আমরা হয়তো জানি না কতটা ইম্পর্টেন্ট অক্সিজেন, কিন্তু যখন আমরা পয়সা দিয়ে অক্সিজেন কিনবো তখন এর গুরুত্ব হয়তো বুঝবো। তাই সময় থাকতে থাকতে চলুন আমরা চারপাশটা সবুজ করে তুলি, চারপাশটায় গাছ লাগাই। আপনারা কে কে গাছ ভালোবাসেন কমেন্ট করে জানান। আর চলুন বাকিটা দেখে নিই।
ওই দিকটায় শেয়াল আছে, আমি জানি না দেখাতে পারছি কিনা, ওদিকটা শেয়াল আছে। ওই যে দেখুন শেয়াল, এটা কিন্তু জ্যাকেল, ফক্স নয়। দেখতে পাচ্ছেন ওই যে দূরে শেয়াল, জানি না কতটা দেখাতে পারছি। ওই যে দেখছেন দৌড়চ্ছে, অনেকটা দূর থেকে জুম করে তোলা, বুঝতেই পারছেন। এখানে কিন্তু একাধিক শেয়াল রয়েছে এবং এখান থেকে কিছুটা এগিয়ে যেতে যেতে আমি দেখে নিলাম ভাল্লুককে। চিড়িয়াখানায় ঢোকার সময় ভাল্লুকের দেখা পাইনি, মনটা একটু খারাপ ছিল। পরে ভাবলাম যদি ফেরার পথে দেখা পাই, যাক ফেরার পথে দেখতে পেলাম। শুধু দেখতে পেলাম তাই নয়, ভাল্লুকের নাচ দেখলাম। ছোটবেলায় আমি আমাদের পাড়ায় যখন সার্কাস আসতো তখন ভাল্লুকের নাচ দেখেছিলাম। আর এছাড়াও অনেক সময় দেখেছি ভাল্লুককে নিয়ে খেলা দেখাতে আমাদের আশেপাশে অনেক গ্রামে মানুষ আসতো। আজ আবার যেন সেই ছোটবেলায় ফিরে গেলাম, সেই নস্টালজিয়া। দেখুন ভাল্লুক তার নিজের মনে কি সুন্দর নেচে যাচ্ছে। অবশ্যই ক্যামেরার অত কোয়ালিটি ভালো নয়, তাই জন্য হয়তো অত ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ভাল্লুক তার নিজের মনে মাথা দুলিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ক্যামেরায় তো অল্প একটুখানি রেকর্ড করেছি, দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে ওর নাচ দেখছিলাম। সত্যি বলতে মনটা এখানে বেশ ভালো হয়ে গেল। যখন ঢুকেছিলাম তখন বড় আশা করেছিলাম যে ভাল্লুকটা অন্তত দেখতে পাবো, বাঘটা আমি শেষে দেখব, এরকমই প্ল্যান করা ছিল যে ভাল্লুক দিয়ে শুরু করব, বাঘে শেষ করব। তো যাই হোক, ফিরতি পথে ভাল্লুকের নাচ দেখলাম এবং তার সঙ্গে একটা ছোটবেলার নস্টালজিয়া নিয়ে আমি বাড়ি ফিরছি। দেখুন আপনারাও ভাল্লুক কীরকম নাচছে। এই হলো বর্ধমান চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ, চিতাবাঘ বা লেপার্ড। এখানে কিন্তু একাধিক লেপার্ড আছে এবং বেশ মনের আনন্দে তারা এখানে খেলছে। দেখে মনে হলো তারা জাস্ট কিছুটা আগে খেয়ে উঠেছে এবং খেয়ে একটা ভাত ঘুম দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এই ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এবার কিছু দরকারি কথা বলে নিই। আপনারা যারা একদিনের উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন, বর্ধমান লিস্টে রাখতেই পারেন। বর্ধমান জুই শুধুমাত্র বর্ধমানের আকর্ষণ নয়, এছাড়া আশেপাশে অনেক কিছু দেখার আছে। এখানে বেশ কয়েকটি নামকরা মন্দির আছে, যেমন 108 শিব মন্দির, তাছাড়া কার্জন গেট, রাজবাড়ি, এরকম আরও অনেক কিছু। এক কথায় বলতে গেলে ছোটোখাটো উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বর্ধমান কিন্তু একটা ভালো চয়েস হতেই পারে। আজকের ভিডিও এটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।